প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু থাকবে ষষ্ঠ অধ্যায়। আজকে আমরা মোলার ঘনমাত্রা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনায় থাকবে সেগুলো হলো মোলার ঘনমাত্রা, দ্রবণ কি, ঘনমাত্রা কি, মোলারিটি কি, মোলারিটি সম্পর্কিত গাণিতিক সমস্যা এবং এই মোলার ঘনমাত্রার উপর তাপমাত্রার প্রভাব। প্রথমেই আমরা আসি মোলার দ্রবণ কি। কিন্তু এই মোলার দ্রবণ কি সেটা জানার আগে আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার হতে হবে। এর মধ্যে আছে দ্রবণ কি। দ্রবণ হলো একটি সমসত্ব মিশ্রণ। আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে দ্রবণ সম্পর্কিত বিষয়গুলি জেনে এসেছি, তারপর আমি একটু বোঝার জন্য আলোচনা করব। দ্রবণ হলো দুটি পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। দ্রবণে যে দুটি উপাদান থাকে তার একটি হলো দ্রব্য এবং আরেকটি হলো দ্রাবক। এই দ্রব্য এবং দ্রাবক যুক্ত হলে দ্রবণ পাওয়া যায়। দ্রাবক কাকে বলে, দ্রব্য কাকে বলে? সমসত্ব মিশ্রণে যে পদার্থটি সর্বাপেক্ষা বেশি থাকে তাকে দ্রাবক বলা হয় এবং যে উপাদানটি কম থাকে তাকে দ্রব্য বলা হয়। যেমন আমরা যদি পানি এবং চিনির শরবত নেই, তাহলে দেখা যাবে যে পানির ভিতরে চিনি মিশ্রিত করে শরবত তৈরি করা হয়। তো পানির সাথে চিনি মিশ্রিত করে শরবত তৈরি করার ক্ষেত্রে পানির পরিমাণ বেশি থাকে এবং চিনির পরিমাণ কম থাকে। অর্থাৎ আমি যদি চিনির সাথে পানি মিশ্রিত করে শরবত করি, তাহলে সেখানে পানি যেহেতু বেশি থাকবে, অতএব পানি হবে দ্রাবক এবং চিনি পরিমাণে দ্রবণে অবশ্যই কম থাকে। সাধারণত চিনির শরবতে চিনি হবে দ্রবক। তদ্রূপ আমরা যদি লবণ পানিতে গোলাই, তাহলে সেই লবণ পানির লবণ হবে দ্রবক এবং পানি হবে দ্রাবক। তো এই দ্রব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণ হলো দ্রবণ। এখন দ্রবণের পরিমাণ বা পরিমাপ নির্ণয়ে শক্তিমত্তা পরিমাপের ক্ষেত্রে কতগুলো একক ব্যবহার করা হয়। সেই এককগুলো সাধারণত ঘনমাত্রা আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ যে কোনো দ্রবণের পরিমাণ বাচক যে পরিমাপ সেটা হলো, বা শক্তিমত্তা সম্পর্কিত যে পরিমাপ সেটা হলো তার ঘনমাত্রা। খেয়াল রাখতে হবে, ঘনমাত্রা এককটি শুধুমাত্র দ্রবণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা ঘনমাত্রা শব্দটি, রাশিটি দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অন্যান্য ক্ষেত্রে যদি ঘনত্ব সম্পর্কিত কোনো ধারণা আসে, তাহলে সেটাকে বলা হয় ঘনত্ব। তো ঘনমাত্রা পরিমাপের বিভিন্ন রকমের একক আছে। এর মধ্যে আছে মোলারিটি, মোলালিটি, নর্মালিটি ইত্যাদি। এছাড়াও আছে ভর আয়তন সম্পর্কিত বা ভর সম্পর্কিত পার্সেন্টেজ আকারে এদের পরিমাণ নির্ণয় করা হয়। তবে আমাদের নবম দশম শ্রেণীতে শুধুমাত্র মোলার ঘনমাত্রা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। আমরা সেগুলো কিভাবে বুঝতে পারবো, কিভাবে পরিমাপ করা যায় সে সম্পর্কিত বিষয় নিয়ে এখন আলোচনা করব। ঘনমাত্রা জানার আগে আমরা যদি ঘনত্ব কাকে বলে সেটা জেনে নেই, তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। যেমন আমরা যদি পদার্থবিজ্ঞান বই থেকে জানি ঘনত্ব কাকে বলে, ঘনত্ব হলো একক আয়তনের, আয়তন হতে হবে একক, এর ভরকে ঘনত্ব বলে। অর্থাৎ
প্রতি একক আয়তনে কি পরিমাণ ভর আছে বা প্রতি একক আয়তনে কি পরিমাণ পদার্থ ভর আকারে আছে সেই পরিমাণটাকে বলা হয় তার ঘনত্ব। যদি দ্রবণের ক্ষেত্রে রসায়নে আমরা বিবেচনা করি তাহলে ঘনমাত্রা হবে মোলের পরিমাণ ভাগ পদার্থের মোলের পরিমাণ ভাগ দ্রবণের আয়তন বা দ্রাবকের ভর। মোলের পরিমাণ ভাগ যদি আমি আয়তন নেই, আয়তন হবে লিটার এককে। যদি মোলের পরিমাণকে দ্রবণের আয়তন লিটার একক দিয়ে ভাগ করা হয় তাহলে যে রাশিটা পাওয়া যায় সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা। আর যদি মোলের পরিমাণকে দ্রাবকের ভর দিয়ে ভাগ করা হয় তাহলে সেটাকে বলা হয় মোলার ঘনমাত্রা। তবে আমাদের যেহেতু নবম দশম শ্রেণীতে মোলার ঘনমাত্রা আলোচনা করা হবে না, সেজন্য আমাদের দ্রাবকের ভর সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করা দরকার নেই। এখানে ঘনত্বের সাথে এটার একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে আয়তন। যে কোনো রকমের একক হতে পারে, সাধারণত এসআই একক এটাকে মিটার কিউব আকারে ধরা হয়, আর ঘনমাত্রার ক্ষেত্রে আয়তনটাকে লিটার আকারে ধরা হয় এবং ভরের পরিবর্তে মোলের পরিমাণ বা মোল সংখ্যাকে এখানে ঘনমাত্রা নির্ণয়ে আমরা একক হিসেবে ব্যবহার করি। মোলারিটি কাকে বলে? মোলার ঘনমাত্রার একক হচ্ছে মোলারিটি। অতএব মোলারিটি কাকে বলে? মোলারিটি হলো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। অর্থাৎ আমাদের দ্রবণের আয়তন যদি হয় 1 লিটার, তাহলে ঘনমাত্রা নির্ণয় করার ক্ষেত্রে দ্রব্যের শুধু মোল সংখ্যা জানলেই হবে। দ্রব্যের মোল সংখ্যা যত হবে মোলারিটি তত হবে, অর্থাৎ ঘনমাত্রা তত হবে, মোলার ঘনমাত্রা তত হবে। যেমন 1 লিটার দ্রবণে 1 মোল থাকলে ঘনমাত্রা 1 মোলার। যদি 1 লিটার দ্রবণে 2 মোল থাকে তাহলে ঘনমাত্রা হবে 2 মোলার। যদি 1 লিটার দ্রবণে 10 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে তার ঘনমাত্রা হবে 10 মোলার। মোলার ঘনমাত্রার একক হচ্ছে মোলার। তবে কিভাবে আসছে সেটা আমরা একটু আলোচনা করার পরে। যদি আমাদের 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে তার ঘনমাত্রা হবে 0.5 মোলার। অর্থাৎ দ্রবণকে যদি 1 লিটার নেওয়া হয় তাহলে তার মোল সংখ্যাই হবে তার ঘনমাত্রা। এখন আমরা একটা উদাহরণ যদি দিয়ে বুঝতে পারি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। 2 লিটার দ্রবণে 4 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ঘনমাত্রা কত? 2 লিটার দ্রবণে দ্রব্য 4 মোল, অতএব 1 লিটার দ্রবণে দ্রব্য হবে 2 মোল। যেহেতু 1 লিটার দ্রবণে 2 মোল দ্রব্য দ্রবীভূত আছে, তার মানে তার ঘনমাত্রা 2 মোলার। অর্থাৎ 2 লিটার দ্রবণে যদি 4 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে 1 লিটার দ্রবণে দ্রব্য আছে 2 মোল। আর আমরা জানি 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় তার ঘনমাত্রা। অতএব এখানে ঘনমাত্রা হবে 2 মোলার। এরপরে আমরা আসি মোলার দ্রবণ কাকে বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেটি একটি আদর্শ দ্রবণ হয়। এবং সেই দ্রবণটা
বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহার করা হয় এবং সেজন্য সেই এক মোলার দ্রবণকে বলা হয়, তখন তার ঘনমাত্রা হবে 1 মোলার। তাহলে সেই 1 মোলার দ্রবণকে বলা হবে মোলার দ্রবণ। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকে যদি, তাহলে সেটাকে আদর্শ দ্রবণ হয় বা আমাদের প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করা যায় এবং তখন তার ঘনমাত্রা সাধারণত 1 মোলার হয় এবং সেই 1 মোলার দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ। তাহলে যে কোনো সংখ্যক মোল থাকলে সেটা তার মোলারিটি হবে। 1 মোল পরিমাণ যদি দ্রব থাকে তাহলে তার দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হবে এবং সেটা যেহেতু আদর্শ দ্রবণ, সেজন্য সেটা একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হয়েছে মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণ কাকে বলে? মোলার দ্রবণ হবে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে তাকে বলা হয় মোলার দ্রবণ এবং তার ঘনমাত্রা হবে 1 মোলার। আশা করি মোলার দ্রবণ কি তা বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি মোলারিটি কিভাবে নির্ণয় করা যায়। একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখাতে পারি মোলার ঘনমাত্রা কিভাবে নির্ণয় করা যায়। আমরা ভি লিটার দ্রবণে ডাব্লু গ্রাম পরিমাণ দ্রব নিলাম। দ্রবের আণবিক ভর যদি m হয় তাহলে ঘনমাত্রা কত, এটি আমাদের বের করতে হয়। আমাদের এখানে দ্রবণের আয়তন দেওয়া আছে ভি লিটার, ভর দেওয়া আছে ডাব্লু গ্রাম এবং এর আণবিক ভর জানা আছে m। অতএব আমাদের ঘনমাত্রা বের করতে হবে। আমরা ঘনমাত্রার সংজ্ঞায় যেটা পেয়েছি যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, অর্থাৎ এখানে মোল সংখ্যা আমাদের জানতে হবে, কিন্তু এখানে এই প্রশ্ন থেকে আমরা মোল সংখ্যা দেওয়া আছে সেটা দেখতে পাই না। অতএব আমাদের এখান থেকে মোল সংখ্যা বের করে নিতে হবে। আমি গত ক্লাসে মোল সংখ্যা নির্ণয়ের একটি সূত্র দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে মোল সংখ্যা নির্ণয় করতে হবে দ্রবের পরিমাণ, সেই দ্রবের পরিমাণটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। দ্রবের পরিমাণকে আণবিক ভর m দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায়। অতএব আমরা মোল সংখ্যা পেয়েছি দ্রবের পরিমাণকে আণবিক ভর দিয়ে ভাগ করে। এখন আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে ঘনমাত্রা 1 মোলার। 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে ঘনমাত্রা 1 মোলার। অতএব 1 লিটার দ্রবণে n মোল দ্রবীভূত থাকলে ঘনমাত্রা হবে n × 1 মোলার। এখন আমাদের দেওয়া আছে ভি লিটার দ্রবণ, আমরা মোল সংখ্যা বের করছিলাম n, সেটা আমরা সূত্রে বসিয়েছি। এখন আমাদের ভি লিটার দ্রবণে n মোল দ্রবীভূত থাকলে ঘনমাত্রা কত হবে সেটা বের করব। অতএব ভি লিটার দ্রবণে n মোল দ্রবীভূত থাকলে ঘনমাত্রা হবে n/v মোলার। এখানে n এর সাথে 1 গুণ আকারে ছিল, সেটা আমরা সরাসরি গুণ করে n পেয়েছি। অতএব আমাদের ঘনমাত্রাকে যদি
এস দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ঘনমাত্রাকে সাধারণত এস প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ ঘনমাত্রা এস হলে আমরা ঘনমাত্রা পেয়েছি এই সংখ্যাটি। অর্থাৎ আমরা লিখতে পারি এস ইকুয়াল টু এন বাই ভি। এখন এস ইকুয়াল টু এন বাই ভি আমরা যদি এন এর পরিবর্তে এন এর মানটা বসিয়ে দিই তাহলে কি হবে, ডাব্লিউ বাই এম ভি। অতএব এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি। আমরা যদি এখন এই মানগুলো সরাসরি বসাই তাহলে আমরা ঘনমাত্রাটা বের করতে পারি। ডাব্লিউ ইকুয়াল টু দ্রব্যের পরিমাণ, এম হলো দ্রব্যের আণবিক ভর এবং ভি হলো দ্রবণের আয়তন। এই সূত্রের মাধ্যমে আমরা সরাসরি ঘনমাত্রা বের করতে পারি। তবে অনেক সময় দ্রব্যের পরিমাণ অনেক সময় আমাদের মিলিলিটার এককে দ্রবণের আয়তন দেওয়া থাকে। অতএব সেক্ষেত্রে আমাদের একটু সূত্রটা পরিবর্তন করে নিতে পারি, অথবা আমরা মিলিলিটার আয়তনটাকে 1000 দিয়ে ভাগ করে লিটার এককে প্রকাশ করে নিতে পারি। যদি আমরা সরাসরি মিলিলিটার থেকে সূত্রে বসিয়ে ঘনমাত্রা বের করতে চাই তাহলে আমাদের একটু সূত্রটাকে পরিবর্তন করে নিতে হবে। আমাদের দ্রবণের আয়তন যদি দেওয়া থাকে মিলিলিটার এককে, অর্থাৎ ভি তখন যদি মিলিলিটার এককে থাকে তখন তাকে 1000 দিয়ে ভাগ করে এককটা বের করতে হবে লিটার একক। এখন যদি আমরা সূত্রের মানটা বসাই তাহলে যেটা হবে এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি বাই 1000 বা এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি। অর্থাৎ আমাদের সূত্রে ডাব্লিউ এর সাথে 1000 গুণ করে নিলেই আমাদের আয়তনটা মিলিলিটার এককে নিলেও সমস্যা সমাধান করা যাবে। অর্থাৎ আমরা দুটো সূত্র পেয়েছি ঘনমাত্রা নির্ণয়ের। এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি, এটা হচ্ছে যখন আমাদের ভি এর মান লিটার এককে থাকবে, আর আরেকটা হচ্ছে এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি যখন ভি এর মান মিলিলিটার এককে থাকবে। তবে আমাদের বেশিরভাগ সমস্যায় আয়তন মিলিলিটার এককে থাকে। এই জন্য আমাদের সমস্যা সমাধান করার ক্ষেত্রে আয়তনটিকে মিলিলিটার এককে রেখেই আমরা এই সূত্রে বসিয়ে সমস্যা সমাধান করতে পারি। আমরা একটা উদাহরণের মাধ্যমে সমস্যা সমাধান করে বুঝতে পারবো যে সূত্রগুলো কিভাবে প্রয়োগ করা যায়। আমাদের দেওয়া আছে 500 মিলি 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত বা সেটা নির্ণয় করতে হবে। আমাদের সমস্যা সমাধান করার জন্য যে বিষয়গুলো দেওয়া আছে বা যেই উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নেই। আমাদের দ্রবণের আয়তন দেওয়া আছে ভি ইকুয়াল টু 500 মিলি, অর্থাৎ মিলিলিটার আকারে দেওয়া আছে, অতএব সেটা হবে 500 মিলিলিটার। আমাদের দ্রবের ভর দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল টু 20 গ্রাম, দ্রবের ভর আকারে দেওয়া আছে 20 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দ্রব, এবং আমরা যদি সোডিয়াম হাইড্রোজেন অক্সিজেনের ভর যোগ করি তাহলে এর আণবিক ভর বের করতে পারবো। আণবিক ভর হবে 40। যেহেতু এই তথ্যগুলো দেওয়া আছে অতএব আমরা এই দুটো সূত্র যে কোনো একটিতে ফেলে সমাধান করতে পারি। যেহেতু আমাদের আয়তন দেওয়া আছে মিলিলিটার এককে, আমরা তাহলে সরাসরি দ্বিতীয় সূত্রটিকে ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারি। অতএব আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি সমান আমাদের ডাব্লিউ এর মান এখানে 20 ইন্টু 1000 বাই 40 ইন্টু 500, রেজাল্ট পাওয়া যাবে 1। অর্থাৎ এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পাওয়া যাবে 1 মোলার। সাধারণত ঘনমাত্রা এককে মোলার হিসেবে প্রকাশ করা হয়। মোলার ঘনমাত্রা যেহেতু এই জন্য এটাকে মোলার একক হিসেবে ব্যবহার করা হয়। বড় হাতের এম দিয়ে এটাকে প্রকাশ করা হয়, বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এটা প্রকৃত একটি একক রয়েছে, কিন্তু সেই এককের পরিবর্তে
এই এককটি ব্যবহার করা হয়েছে সেটা আমরা একটু পরে জানতে পারবো যে এই এককটি কিভাবে এসেছে। তাহলে আমরা এই সূত্র এভাবে ব্যবহার করে সমাধান করতে পারি। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে যদি দেখি, আমাদের প্রশ্ন দেওয়া আছে 250 মিলি 0.5 মোলার H2SO4 বা সালফ্রিক অ্যাসিড দ্রবণ তৈরি করতে কতটুকু সালফ্রিক অ্যাসিডের দরকার আছে, কতটুকু দরকার আছে, কোন ধরনের পরিমাণ বের করতে বলেছে। আমাদের যদি বলে কতটুকু দরকার আছে তাহলে বুঝতে হবে সাধারণত বুঝতে হবে আমাদের ভর এককে পরিমাণটি বের করতে বলা হয়েছে। আমরা যদি যে তথ্যপত্রগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা এখানে বসিয়ে দেখি, আয়তন দেওয়া আছে V = 250 মিলি, আমাদের ঘনমাত্রা দেওয়া আছে S = 0.5 মোলার, আমাদের সালফ্রিক অ্যাসিডের আণবিক ভর যদি হিসাব করে বের করি তাহলে পাওয়া যাবে M = 98। অতএব আমাদের বের করতে হবে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, W = W এর পরিমাণ বের করতে হবে। আমাদের যেহেতু আয়তন দেওয়া আছে মিলিলিটার, অতএব আমরা দ্বিতীয় সূত্রটাই ব্যবহার করব। আমরা জানি S = W × 1000/mv বা W = SMV/1000। এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারি। অনেক সময় সূত্রটি এই আকারেও দেওয়া থাকে অথবা এই আকারেও দেওয়া থাকতে পারে। যে কোনো আকারে দেওয়া থাকলে আমরা সেটা ব্যবহার করতে পারি অথবা আমরা দুটো আকারেই ব্যবহার করতে পারি। এখন মান বসিয়ে দেখি S = 0.5 ইন্টু M এর মান আমাদের 98, V এর মান 250 এবং 1000 দিয়ে আমাদের ভাগ করতে হবে। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো 12.5 গ্রাম আমাদের সালফিউরিক অ্যাসিড দরকার আছে। W এর মান 12.5 গ্রাম। এভাবে আমরা যে কোনো একটি পরিমাণ বের করতে বললে আমরা বাকিগুলো দেওয়া থাকলে সেই মানগুলো যদি সমীকরণে বসাই তাহলে প্রয়োজনীয় উৎপাদকটি আমরা বের করতে পারি। এভাবে আমরা ঘনমাত্রা সম্পর্কিত যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করতে পারি। তবে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আণবিক ভর বা পারমাণবিক ভর এর কোনো একক নেই। আমি এখানে একক ব্যবহার করিনি। এখন আলোচনা করব মোলার ঘনমাত্রার একক কি এবং সে একক কিভাবে আমরা পেয়েছি। আমরা যদি মোলার ঘনমাত্রার সমীকরণটি লিখি তাহলে পাওয়া যাবে S = W/mv, লেখা যায় N/v। যেহেতু W এবং M এর অনুপাত হচ্ছে মোল সংখ্যা বা N, এখন আমাদের N এর একক হচ্ছে মোল এবং V বা আয়তনের একক হচ্ছে লিটার। এটাকে আমরা লিখতে পারি মোল পার লিটার। অতএব আমরা ঘনমাত্রার একক লিখতে পারি মোল পার লিটার, কিন্তু সচরাচর বা বেশিরভাগ ক্ষেত্রে এই এককটি ব্যবহার করা হয় না। এই এককটি বড় এবং মনে রাখা অনেক ক্ষেত্রে দুষ্কর হয়ে যাওয়ার কারণে অপর একটি একক ব্যবহার করা হয় বড় হাতের M দিয়ে। এটাকে বলা হয় মোলার, এটাকে মোলার বলা হয় এবং এই এককটি ব্যবহার করা হয়। কিন্তু এই এককটি কিভাবে এসেছে সেটি আমরা অনেকেই জানি না। এই M বা মোলার কিভাবে এসেছে সেটি আমি একটু আগে আলোচনা করেছি। তা হলো মোলার ঘনমাত্রা বা মোলার দ্রবণ। মোলার দ্রবণ কাকে বলে আমি বলেছিলাম? মোলার দ্রবণ বলেছিলাম 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবণ থাকে তাহলে ওই দ্রবণের ঘনমাত্রাকে বলা হয় 1 মোলার বা ওই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ। অর্থাৎ মোলার দ্রবণ বলা হয়, পরিমাণটা উল্লেখ করা হয় না। যদি আমরা বলি মোলার দ্রবণ তাহলে বুঝতে হবে যে ওখানে ঘনমাত্রা আছে 1 একক।
এখন একে মোলার দ্রবণ বলা হয় কারণ এটি একটি আদর্শ দ্রবণ বা প্রমাণ দ্রবণ। এই দ্রবণের সাথে তুলনা করে অন্য অন্য দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়। যেহেতু একটি আদর্শ দ্রবণ এবং এর নাম হয়েছে মোলার দ্রবণ, এই কথাটাকে মোলার দ্রবণ কথাটাকে বা শব্দটাকে সংক্ষেপে এম দিয়ে প্রকাশ করা হয়। মোলার দ্রবণ যদি বলা হয় তাহলে বুঝতে হবে সেখানে 1 মোল পদার্থ আছে। 1 মোল পদার্থ যদি 1 লিটার দ্রবণে যদি 1 মোল পদার্থ থাকে তাহলে বুঝতে হবে সেটি মোলার দ্রবণ, একে এম দিয়ে প্রকাশ করা হয়। এখন যদি আমাদের 2 মোল পদার্থ থাকে তাহলে বুঝতে হবে যে এই আদর্শ দ্রবণের সেটি 2 গুণ। আদর্শ দ্রবণের 2 গুণ। যেহেতু সেটি আদর্শ দ্রবণের 2 গুণ, অতএব তার ঘনমাত্রা হবে 2 মোলার, অর্থাৎ আদর্শ দ্রবণের 2 গুণ। যদি আমাদের 3 মোল পদার্থ থাকে বা দ্রব থাকে তাহলে সেটি আদর্শ দ্রবণের হবে 3 গুণ। যেহেতু আদর্শ দ্রবণের 3 গুণ, অতএব তার ঘনমাত্রা হবে 3 মোলার। অর্থাৎ এভাবে আমরা এই যে আদর্শ দ্রবণ বা প্রমাণ দ্রবণ তার পরিমাণটাকে একক হিসেবে ধরে, তাকে একক হিসেবে ধরে আমরা এই ঘনমাত্রার একটি একক পেয়েছি মোলার, এবং একে বড় হাতের এম দিয়ে লেখা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই এককটি এখন ব্যবহার করা হয় সচরাচর, এবং আমাদের নবম দশম শ্রেণী বইয়েও এই মোলার এককটি ব্যবহার করা হয়েছে। এখন আমি আলোচনা করব মোলার ঘনমাত্রার উপর তাপমাত্রার প্রভাব। মোলার ঘনমাত্রার উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করার জন্য আমরা এই সূত্রটিকে ব্যবহার করতে পারি। আমরা জানি S = W/mv। W/m হলো মোল সংখ্যা n এবং v, অর্থাৎ S = n/v। আমরা যদি মোল সংখ্যা n ধ্রুব থাকে, তাহলে মোলার ঘনমাত্রা আয়তনের উপর নির্ভরশীল এবং এটা আয়তনের ব্যস্তানুপাতিক। মোলার ঘনমাত্রা আয়তনের ব্যস্তানুপাতিক। আয়তন বাড়লে ঘনমাত্রা হ্রাস পায়, আয়তন হ্রাস পেলে ঘনমাত্রা বৃদ্ধি পায়। আয়তন একটি তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হয়। আমরা জানি তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে পদার্থের আয়তনও বৃদ্ধি পায়। তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে পদার্থের আয়তন হ্রাস পায়। অতএব পদার্থের আয়তন একটি তাপমাত্রিক ধর্ম। এখন যদি আমরা তাপমাত্রার পরিবর্তনটাকে এখানে বিবেচনা করি, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে ঘনমাত্রা হ্রাস পাবে। তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে আয়তন হ্রাস পাবে এবং ঘনমাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ আয়তনের সাথে ঘনমাত্রার একটি সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা পরিবর্তন হলে যদি মোল সংখ্যার পরিবর্তন না হয় তাহলে অবশ্যই ঘনমাত্রার পরিবর্তন হবে। এখন আমি একটি দ্রবণ যদি এক জায়গায় একটি ল্যাবরেটরিতে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তৈরি করি, সেই দ্রবণ যদি স্থান পরিবর্তনের ফলে তার আয়তনের পরিবর্তন হয়, অর্থাৎ তাপমাত্রা যদি পরিবর্তন হয়, তাহলে তার ঘনমাত্রা আর আগের মতো থাকবে না। তখন আমি যদি সেই দ্রবণকে প্রমাণ দ্রবণ ধরি, ঘনমাত্রার সাথে অন্য ঘনমাত্রা তুলনা করি, তাহলে আমাদের বিক্রিয়ার ফলাফল ভুল আসবে এবং ত্রুটিপূর্ণ হবে, যার ফলে আমাদের সবসময় মোলার ঘনমাত্রা যদি হিসাব করতে হয় তাহলে তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে। এজন্য মোলার ঘনমাত্রা যখন সংজ্ঞা দেওয়া হয়েছিল তখন আমি বলেছি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকবে তাকে তার মোলারিটি বলে। এখন আমরা বুঝতে পেরেছি যে নির্দিষ্ট তাপমাত্রার কথা কেন বলা হয়েছে। আজকে এই পর্যন্তই আলোচনা করব। এর পরের ক্লাসে আমি পরবর্তী টপিকস নিয়ে, এই অধ্যায়ের 6ষ্ঠ অধ্যায়ের পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।